নমস্কার, বাংলা জাগোয় আপনাদের স্বাগত। শুরু করছি বঙ্গযুদ্ধ 2026। ভোটের প্রচার শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত একটা বড় সংখ্যক ভোটারদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে এবং তাদের নামের নিষ্পত্তি এই অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব তা কিন্তু ভাবাচ্ছে প্রত্যেক বিচারাধীন ভোটারকে। ইতিমধ্যে কমিশনের তরফে জানানো হয়েছে যে প্রায় 21 লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে, কিন্তু কবে সাপ্লিমেন্টারি লিস্ট তাদের বার হবে এবং এই অল্প সময়ের মধ্যে গোটা প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। যদিও কমিশন সূত্রে যা খবর, সম্ভবত চলতি সপ্তাহেই তার একটা নিষ্পত্তি হতে চলেছে এবং যাদের নাম বাদ পড়ছে ট্রাইব্যুনালের মাধ্যমে তারা আবারও আবেদন করতে পারবেন, কিন্তু সেই প্রক্রিয়াটাও কতটা সম্ভব সবকিছু নিয়ে একটা জল্পনা এখনো পর্যন্ত তৈরি হয়েছে। ঝুলে রয়েছে একটা বড় সংখ্যক ভোটারের ভবিষ্যৎ। আর এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের আলোচনা বঙ্গযুদ্ধ 2026। আলোচনায় যাব তার আগে আমরা আলাপ পর্ব সেরে নেব। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস মুখপাত্র জয়ন্ত কুমার আইচ। জয়ন্তদা, স্বাগত জানাই, নমস্কার। এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগদান করবেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র বাণীব্রত চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে অনলাইনে জুমে রয়েছেন বিজেপির তরফ থেকে তুহিনা চৌধুরী, আইনজীবী এবং বিজেপির মুখপাত্র। তুহিনাদি, আপনাকেও স্বাগত জানাই, নমস্কার। তুহিনাদি, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। খুব প্রাসঙ্গিকভাবে ভোটের একটা প্রস্তুতি চলছে এবং একেবারে ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে, কিন্তু যে প্রশ্নটা এখনো বিবেচনাধীন প্রত্যেক ভোটারকে ভাবাচ্ছে যে তারা সত্যি ভোটের দিন পর্যন্ত জানবেন কিনা যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কিনা। এতটা অল্প সময়ের মধ্যে আদৌ সেটা কিভাবে সম্ভব, কতটা আপনাদেরকে ভাবাচ্ছে, নাকি আপনারা নিশ্চিত যে এই সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া কমিশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে? প্রথমেই আপনাকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা, এবং অন্যান্য প্যানেলিস্ট যারা আছেন তাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, প্রথমত এসআইআরটা তো আমাদের বিষয় নয়, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যেটা প্রথম থেকে স্ট্যান্ডিং, সাধারণ মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে যেন কোনোভাবে লঙ্ঘন করা না হয়, এবং ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনের উপর সাংবিধানিক যে সিস্টেম, সেই সিস্টেমের উপর যথেষ্ট ভরসা রাখে। আমরা প্রত্যেকে আস্থা রাখছি, যেরকম ভাবে 20 লক্ষ ভোটারের, বিচারাধীন ভোটারের যেভাবে নিষ্পত্তি এত কম টাইমের মধ্যে হয়েছে, আশা করছি আগামী যে সময়সীমাটা আছে তার মধ্যে কমিশন খুব সিরিয়াসলি এবং খুব তৎপরতার সাথে যেভাবে কাজ করে চলেছেন তাতে এই নিষ্পত্তি হবে। তাই সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে যারা বৈধ ভোটার, তাদেরকে এই নিয়ে আমার মনে হয় প্যানিক করার বা অন্যান্য দল যেভাবে, বিশেষ করে শাসক দল যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি আপনার কথার প্রসঙ্গ ধরেই চলে যাব আমি জয়ন্তদার কাছে। জয়ন্তদা, আপনারাও কি সেই বিষয়ে নিশ্চিত, নাকি কোথাও গিয়ে আপনাদের মধ্যে দুশ্চিন্তাটা রয়েছে? কারণ দেখেছি একেবারে শুরুর দিন থেকে তৃণমূল কংগ্রেস যেমন রাস্তায় নেমেছে, আপনারাও কিন্তু এর বিরুদ্ধে সরব হয়েছিলেন একটাই বিষয় নিয়ে, যাতে সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন হয় এবং একজনও ন্যায্য ভোটার তাদের ভোটাধিকার যেন থেকে তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন। সকলকে শুভ সন্ধ্যা। আপনি একদম ঠিকই বলেছেন, আমরা কিন্তু 100% নিশ্চিত নই। তার কারণ নভেম্বর মাসে যখন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াটা যখন শুরু করা হয়েছিল, প্রথম দিন থেকেই আমরা লক্ষ্য করে এসেছি ইলেকশন কমিশন এই প্রক্রিয়াটা নিয়ে সম্পূর্ণভাবে তারা 100% কনফিডেন্ট ছিল না। তারা নিজেরাই দ্বিধাগ্রস্ত ছিল এবং তাদের দ্বিধা দ্বন্দ্ব প্রতি পদে পদে বাংলার মানুষকে ভুগতে হয়েছে, বিএলওদের ভুগতে হয়েছে। বিএলওরা প্রাণ হারিয়েছেন, বিএলওরা সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন, সুইসাইডও করেছেন। বাংলার মানুষ একটা ভয় ভীতির আবহাওয়ার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করতে বাধ্য হয়েছেন এবং তারাও অনেক বাংলার ভোটার, বাংলার বাঙালিরা তারাও প্রাণ হারিয়েছেন। 100-র ওপর মানুষ আজকে বাংলার প্রাণ হারিয়েছেন এই এসআইআর প্রক্রিয়ার জন্য। তো সেখানে প্রথম দিন থেকে জাতীয় কংগ্রেসের দাবি ছিল, আমাদের মাননীয় সভাপতি শ্রী শুভঙ্কর সরকার
একাধিকবার নির্বাচন কমিশনে গিয়ে ডেপুটেশন দিয়েছেন এবং সেখানে আমাদের দাবি পরিষ্কার একটা পয়েন্টেই ছিল যে একজনও প্রকৃত ভোটার, যারা বাংলার প্রকৃত ভোটার, যাদের ভোটাধিকার রয়েছে, যারা বাংলার বাসিন্দা, যারা দীর্ঘ কয়েক পুরুষ ধরে বাংলায় বসবাস করছেন, স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে, তাদের কারো যেন ভোটাধিকার রদ না হয়, কারো যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখলাম এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা হলো, সেই সম্প্রদায়ের মানুষদের ভোটাধিকার থেকে তাদেরকে বাদ দেওয়া হলো এবং এখনও এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে 63 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ফেলে দেওয়া হলো এবং সেই আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে এখনও অবধি যেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আমরা জানি না। ভোট কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে। তো ভোট যখন ঘোষণা হয়ে গেছে, এরপরে নমিনেশন প্রসেস যখন শুরু হবে, নোটিফিকেশন যখন জারি হবে, তো তখন কিন্তু আর নতুন করে কোনো সাপ্লিমেন্টারি লিস্টও আর বেরোবে না। সেখানে কিন্তু কোনো নতুন করে ফর্ম 6-এর মাধ্যমে কোনো নতুন ভোটাধিকার মানে কোনো ভোটদাতা তার ভোটার লিস্টে নামও তুলতে পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আশঙ্কা বাংলার অনেক প্রকৃত ভোটার তারা এই 2026-এর বিধানসভা নির্বাচনে তাদের ভোটদান থেকে তাদেরকে জোর করে বিরত রাখা হচ্ছে। তুহিনাদি, যে অভিযোগ কংগ্রেসের তরফে তোলা হচ্ছে নতুন কিছু নয়, এর আগেও তারা এই অভিযোগ নিয়ে সরব হয়েছে এবং শুরু থেকে আপনারা যেমন অনুপ্রবেশকারী হোক, রোহিঙ্গা হোক, যে বিষয় নিয়ে আপনারা সোচ্চার হয়েছিলেন, কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেস, সিপিএম, তাদের একটা মত যে নির্বাচন কমিশন এই যে এসআইআর হলো, এত নাম বাদ গেল, কিন্তু এখনো পর্যন্ত কমিশন কিন্তু সেটা আলাদা করে দেখাতে পারেননি। এই বিষয়টাও কি আপনাদেরকে ভাবাচ্ছে তাহলে যে একেবারে শুরু থেকে যে অভিযোগ নিয়ে আপনারা সরব হয়েছিলেন তার যৌক্তিকতা কোথায়? এই প্রশ্নও তো কোথাও গিয়ে উঠছে, বাংলার মানুষও এই প্রশ্ন করছেন, কি বলবেন? দেখুন, একটা কথা মানে না বলে পারছি না, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, এই কংগ্রেস থেকেই কংগ্রেসের গর্ভজাত তৃণমূল কংগ্রেস। তাই কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস বা বাম, এদের একটা আন্ডার দ্য টেবিল সেটিং চলে। আমি এর আগে বহুবার বলেছি, আজ একইভাবে আমি আমার বয়ানে স্থির থাকছি এবং বারবার এরা এসআইআরটা তো কোনো রাজনৈতিক দলের ভাবার বিষয় নয়, সেটা হতে পারে বিজেপি, হতে পারে কংগ্রেস, হতে পারে তৃণমূল কংগ্রেস, ভাবনার বিষয় নয়। এটা একটা সাংবিধানিক সংস্থা, একটা সাংবিধানিক বিষয় এবং সেটা দেখছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই আমি যেরকম বললাম 20 লক্ষর নিষ্পত্তি করে দিয়েছে। এখন তো অনেকটা দিন বাকি আছে, এত ধরপড় করার তো কিছু নেই, একেবারে সবকিছু এক্ষুনি করে ফেলতে হবে। তার কারণ ওই ঠিকই বলেছেন কংগ্রেসের যিনি প্রতিনিধি সম্ভবত বললেন যে আমরা একটা সম্প্রদায়কে, ঠিক বলছেন, একটা সম্প্রদায়কেই আমরা টার্গেট করছি এবং সেই সম্প্রদায়টা হলো যারা রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম, যারা ভারতীয় মুসলিম নয়। তারা যদি এদেশে একদিন কেন 100 দিন কেন বছরের পর বছর যুগের পর যুগ থাকে, তাহলে এবার তাদের বড়িয়া বিস্তার বাদকে জানা পারেগা। এবার তাদেরকে লোটা কম্বল গুটিয়ে ভারতীয় জনতা পার্টির যে উদ্যোগ এবং তার সাথে আমাদের নির্বাচন কমিশন যে পদ্ধতি অবলম্বন করেছেন এসআইআর এর, যেটা আগেও হয়েছিল 2002-এ হয়েছিল, ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে এই পদ্ধতির মাধ্যমে আমরা রোহিঙ্গা অনুপ্রবেশকারী বা বাংলাদেশি যে মুসলমান যাদের কাছে কাগজপত্র নেই, যাদের কাছে বৈধতা নেই, তাদেরকে আমরা তাড়াবো এবং তাদেরকে তাড়ানোর পরেই আমরা আমাদের বক্তব্য, আমাদের যে স্ট্যান্ডিং পয়েন্ট সেইটা রাখবো। অর্থাৎ তাদেরকে যেতেই হবে। কিন্তু তারপর যেটা পড়ে রইল যে এসআইআর এর মাধ্যমে বারবার আপনারা বিভ্রান্ত করছেন কেন মানুষকে, আমার মাথায় ঢুকছে। আসল মুদ্দায় আসুন না, আসল বিষয়গুলো নিয়ে আসুন না। তুহিনাদি, এই প্রশ্নটাই আরো একবার আপনার কাছে রাখতে চাইবো। সত্যি একটা নির্বাচনের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে কেন শুধুমাত্র এসআইআর একটা ইস্যু হয়ে দাঁড়াবে, কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার শুরুর অনেকটা আগে থেকে, অন্তত যখন এসআইআর আসে, কোথাও গিয়ে এই এসআইআর কে আপনাদের তরফ থেকেও তো একটা বড় ইস্যু করে তুলে ধরা হয়েছিল। একদমই ঠিক কথা বলছেন যে এটা পুরোপুরি নির্বাচন কমিশনের কাজ। তাহলে সেক্ষেত্রে যখন নির্বাচন কমিশনের কাজ আপনারা বলছেনই একদিকে, অন্যদিকে শুরুর আগে থেকে কি করে সেই সংখ্যাটা আপনারা নির্দিষ্ট করে দিচ্ছিলেন? কিভাবে আপনারা বলছিলেন যে, শুনতে পাচ্ছেন তুহিনাদি? হ্যাঁ,
কিভাবে আপনারা দেখুন, বলছিলেন যে এত সংখ্যক মানুষের নাম বাদ যেতে পারে? কারণ আমরা জানি, আমরা প্রত্যেকে বুথ স্তরে কাজ করি। আমরা ভোট চুরি করে তো বিজেপি যে কটা সিট পেয়েছে, যেভাবে আমাদের ভোটের আনুপাতিক হার বৃদ্ধি হয়েছে, সেখানে আমাদের রক্ত জল করা পরিশ্রম, রক্ত জল করা যে মানুষের সাথে নিবিড় সম্পর্ক, সেটা আমাদের বুথ স্তরে কর্মী থেকে নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব পর্যন্ত করেছে। সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা বুঝে গিয়েছিলাম বিভিন্ন যে বারবার যে ভোট হয়েছে 2024, 2000, বিশেষ করে 21-এর বিধানসভার সময় যে তাণ্ডব লীলা চালিয়েছিল তৃণমূল কংগ্রেস এই রাজ্যে, সেখান থেকে আমরা আমাদের নিজেদের কর্মের ওপর, আমাদের দলীয় অস্তিত্বের ওপর, আমাদের নেতৃত্বের ওপর এবং মানুষের সঙ্গে আমাদের যে জনসংযোগ, তার উপর আমাদের ভরসা ছিল। কিন্তু তারপর সেই জায়গা থেকে আপনাদের এই বক্তব্য। আপনার প্রশ্নের উত্তর আমি একেবারে নেব। ইতিমধ্যেই আমাদের সঙ্গে স্টুডিওতে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র বাণীব্রত চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাই। আমরা মূলত এই বিষয়টা নিয়ে শুরু থেকে আলোচনায় রয়েছি যে সত্যি আপনারা একাধিকবার সরব হয়েছেন এবং এখনো পর্যন্ত এই সিদ্ধান্তেই আপনারা অনড় রয়েছেন এবং এটা প্রত্যেক যারা বিবেচনাধীন ভোটার তাদেরকে ভাবাচ্ছে যে কোথাও গিয়ে ভোটের দিন সকাল পর্যন্ত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কিনা, এই বিষয় নিয়ে কি তারা নিশ্চিত হতে পারবেন? আপনার কি বক্তব্য? না, প্রথম থেকেই আমরা একটা কথা বলে আসছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বাধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নাম বাদ যাওয়া যারা ভোটার তাদের পক্ষ নিয়ে রাস্তায় নেমেছেন। আর কোনো দলকে কিন্তু আমরা এই নাম বাদ যাওয়া যারা ভোটার আছেন তাদের পক্ষে আমরা রাস্তায় নামতে দেখছি না। আমার বিজেপির যিনি বন্ধু আছেন, যিনি বলছিলেন যে এসআইআর কেন ইস্যু হবে, যখন এসআইআরের ফলে বহু মানুষ প্রাণ হারান, যখন এসআইআরের ফলে আজকে 21 সালে যারা ভোট দিয়েছেন, 24 সালে যারা ভোট দিয়েছেন, যাদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, সেই মানুষগুলো যখন বারবার হ্যারাস হয়, বারবার বিপদে পড়ে, তখন এটা ইস্যু হয় বই কি। আর এটাকে বিজেপি ইস্যু বললেও আমি এটাকে ইস্যু বলতে রাজি নই, এই কারণে, কারণ মানুষ যখন সমস্যায় পড়ে সেটা কখন ইস্যু হয় না, সেটা হয় একটা সমস্যা, যে সমস্যাটা বিজেপি ক্রিয়েট করছে। আজকে যেরকম আমরা বিভিন্ন বিমার এজেন্ট যারা হয়, সেটা এলআইসি হতে পারে বা অন্য কোনো সংস্থা হতে পারে, এটা টার্গেট দিয়ে দেওয়া হয় যে বছরে এত সেল তাদেরকে দিতে হবে, এতগুলো প্রিমিয়াম তাদের জমা দিতে হবে। এই বিজেপি নির্বাচন কমিশনকে একটা টার্গেট দিয়ে দিয়েছে যে 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে হবে এবং সেই ভোটারের নাম বাদ না দিলে বিজেপি জিততে পারবে না। গ্রাউন্ড লেভেলে বিজেপির এজেন্ট নেই, বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির শক্তি নেই। নির্বাচন কমিশন বিজেপির সবথেকে বড় এজেন্ট হয়ে এখন কাজ করছে। দেখলো ইডি সিবিআই দিয়ে কিছু হলো না, এনআইএ দিয়ে কিছু হলো না, এখন একমাত্র রাস্তা নির্বাচন কমিশন। তারা তাদের যে বস মোদিবাবু স্বাভাবিকভাবেই তার নির্দেশ পালন করছেন, নাম বাদ দেওয়ার টার্গেট দিয়েছে, তারা সেই টার্গেট ফলো করছে, এটাই বিষয়। তুহিনাদি, আবারও আপনার কাছে যাব। আগামীকাল সম্ভবত আপনাদের দ্বিতীয় তালিকা প্রকাশ হতে চলেছে এবং সেক্ষেত্রে হয়তো কোনো বড় চমকও থাকবে, আমরা দেখব বিজেপির এই তালিকাতে। যে অভিযোগ উঠে আসছে, তৃণমূল কংগ্রেসও করলো যে গ্রাউন্ড লেভেলে আপনাদের কোনো এজেন্ট নেই, সংগঠন নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আশা রাখছেন এবারে বাংলা জয় করবেন, ঠিক কি সমীকরণের ভিত্তিতে? অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা প্রশ্নের মুখোমুখি আমাকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। প্রথম কথা, আমি তৃণমূলের এজেন্টকে অনেক শুভেচ্ছা জানাই, উনি এসে পৌঁছেছেন। মাফ করবেন, উনি তৃণমূল কংগ্রেস মুখপাত্র। হ্যাঁ, যদি আপনি বিদ্রোহ করেন, আপনি এজেন্ট বলে ওনাকে সম্বোধন করলেন তুহিনাদি, প্লিজ। না, আমি ওনাকে বললাম যে উনি এসে পৌঁছেছেন, তো আমি ওনাকে শুভেচ্ছা জানাই, যিনি আছেন মুখপাত্র তৃণমূল কংগ্রেসের। ওনাকে আমি একটু বলি যে ওনার উদ্দেশ্যে আমি আমার উত্তরটা দিচ্ছি, সেটা হচ্ছে বিজেপির কোথায় এজেন্ট আছে, কোথায় বুথ স্তরের কর্মী আছে, কোথায় কি আছে না আছে, বা নেতৃত্ব সংগঠন কতটা মজবুত, এটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে না। কারণ তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে না। এবং উনি যেটা বলছেন যে বস, আমাদের বস নরেন্দ্র মোদী, প্রথম কথা আমাদের বস নরেন্দ্র মোদী, এটা একদম উনি ভুল বলছেন। সাংগঠনিক ভাবে এই মুহূর্তে আমাদের যিনি সর্বোচ্চ আসনে বসে আছেন, তার নাম বোধহয় উনি জানেন না, উনি হয়তো খবর না নিয়ে এখানে বসে পড়েছেন। তার নাম হচ্ছে আপাতত এখন এই মুহূর্তের নিতিন নবীনজি। এবং প্রধানমন্ত্রী শুধু আমার প্রধানমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী নয়, কোনো পার্টিকুলার দলের প্রধানমন্ত্রী নন, উনি
গোটা দেশের প্রধানমন্ত্রী, এবং যেভাবে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের মুখ্যমন্ত্রী। এখন সমস্যাটা হচ্ছে যে ওনারা এই ধরনের কুরুচিকর মন্তব্য শুধু যে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে করতে পারেন তা নয়। ওনারা সাম্প্রতিককালে আমরা শুনেছি, দেখেছি, বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা সরাসরি শুনেছি যে আমাদের যিনি আদিবাসী মহামহিম রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে কিভাবে কুরুচিকর মন্তব্য স্বয়ং মুখ্যমন্ত্রী করেছেন, এবং ওনাদের মনোনীত যে প্রার্থী অখিল গিরি, তার গায়ের রং নিয়ে একজন মহিলা এবং জনজাতি আদিবাসী, তাকে নিয়ে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে, তো দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে ওনারা করবেন, এটা খুব স্বাভাবিক। আর ওনাদের যারা মনোনীত প্রার্থী হয়েছেন, আমরা যদি সেদিকে চোখটা ঘুরিয়ে তাকাই, ওনারা এইসব দিকে না মানুষকে নিয়ে গিয়ে এই পয়েন্টগুলো না তুলে বারবার এসআইআর এর জুজুতে ওনারা যেহেতু ভয় পেয়ে আছেন, কারণ ওনাদের তো ওই সমস্ত ভোটার গুলো কেটে যাচ্ছে যাদের 40 বছরের নিচে 300টা করে ছেলে মেয়ে বা নাতি নাতনি হয়ে যাচ্ছে 20 বছরের বয়সে একজনের, এই ধরনের ভোটার বা বাবা কাকা জেঠু দাদা যারা মারা গেছে, তারা ভোট দিতে একাধিকবার এই অভিযোগ আপনারা করেছেন তুহিনাদি। আরো একটা বিষয় আপনার থেকে উত্তর নেব এবং তারপরে আমি চলে যাব জয়ন্তদার কাছে। আপনি কুরুচিকর মন্তব্যের কথা বললেন, রাজনীতিতে ভাষা সৌজন্য কি হারাচ্ছে? এই বিষয় নিয়ে আমরা বিগত নির্বাচনেও আমাদের আলোচনা করতে হয়েছে, যখন প্রচার পর্ব চলেছে একাধিকবার। আমরা দেখেছি এর আগেও দিলীপ ঘোষ, তিনি একজন একেবারে প্রথম সারির বিজেপির নেতা হওয়া সত্ত্বেও তিনি যেভাবে যে ধরনের মন্তব্য তিনি করেছিলেন বিগত নির্বাচনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, এবং অতি সম্প্রতি আমরা দেখলাম গত শনিবার শশী পাজা রাজ্যের মন্ত্রী, সেখানে যে ঘটনার সাক্ষী আমাদের থাকতে হলো, এবং তারপর কোথাও গিয়ে কালীঘাটের হামলার প্রসঙ্গ তিনি তুলেছেন, মদন মিত্র সেখানে হামলার হতে পারে সেই প্রসঙ্গও তিনি তুলেছেন, এবং একাধিক কুরুচিকর মন্তব্য বিভিন্ন সময় সামনে এসেছে, হুঁশিয়ারি, পুলিশকে শাসানো, এইরকমও অভিযোগ সামনে এসেছে। কি বলবেন? কোথাও গিয়ে এই ভাষা সৌজন্যটা বজায় রাখা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আপনাদের ওপরেও তো সেই দায়ভার বর্তায়। 100 বার প্রত্যেকের ওপর বর্তায়, এবং আমি কখনোই ব্যক্তিগতভাবে আমার মনে হয় না কোনো শিক্ষিত রুচিকর মানুষের কুরুচিকর মন্তব্য, বিশেষ করে সাংবিধানিক পদে বসে কাউকে কুরুচিকর মন্তব্য করা, বা কোনো দায়িত্বশীল পদে বসে, দায়িত্বশীল চেয়ারে বসে তো একেবারেই করা উচিত নয়। এবং সাধারণ মানুষ, যে কোনো মানুষেরই কারোর বিরুদ্ধেই কারোর প্রতি কুরুচিকর আচরণ বা কুরুচিকর মন্তব্য করা উচিত নয়। কিন্তু এই কুরুচিকর মন্তব্য বা কুরুচিকর আচরণ করায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এখন তো ভীষণ জনপ্রিয় উনি, কারণ উনি শিবলিঙ্গ নিয়ে কিছু ভাষণ টাষণ দিয়েছিলেন, বক্তব্য রেখেছিলেন। সায়নী ঘোষ, অখিল গিরি বা তৃণাঙ্কুর, ওনাদের যুব নেতা, এই সমস্ত লোকেদের যে সমস্ত মন্তব্য, এবং রিসেন্টলি ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি স্বয়ং রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে ধরনের কথা বলেছেন, যেভাবে উনি উস্কানি দিয়েছেন, একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দিতে চেয়েছেন, আগুন ধরিয়ে দিতে চেয়েছেন এই পশ্চিমবঙ্গে, এই যেখানে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং কোথাও গিয়ে মনে হয় দিলীপ ঘোষের সেই বারমুদা প্রসঙ্গ বা একই সঙ্গে মোদিজির যে দিদি ও দিদি, এটা হয়তো সেই সময় বাংলার মানুষ খুব ভালোভাবে নেননি। আমি আসবো এই প্রসঙ্গে, আমি চলে যাব জয়ন্তদার কাছে। জয়ন্তদা, কালকে আপনাদেরও প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে, এবং আপনারাও আশা রাখছেন এবারে আবারও নিজের পায়ে ঘুরে দাঁড়াতে পারবে রাজ্যে কংগ্রেস, এবং প্রশাসনিক দিক থেকে, গঠনের দিক থেকে কতটা বড় ভূমিকা নিতে পারবে? আপনারা কি ভাবছেন এবং সেটা কিসের ভিত্তিতে ভাবছেন? কারণ বিগত নির্বাচনে যে ফলাফল, সেই দিকটা যদি মাথায় রাখা যায়। নিশ্চয়ই, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, আমি এর উত্তরে আসব। তার আগে আমি বিজেপির যিনি মুখপাত্র আজকে আছেন আমাদের সাথে, তুহিনাদিকে আমি একটা ছোট্ট জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে রোহিঙ্গা জুজু আমরা কিন্তু বহু বছর ধরে শুনে আসছি। গত বছর বিহারের নির্বাচনেও আমরা শুনেছিলাম, বা ভারতের প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলেছেন যে বিহারেও নাকি প্রচুর ঘুষপেটিয়া আছে এবং রোহিঙ্গা আছে। কিন্তু আমাদের জননায়ক রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা, উনি যখন প্রশ্ন করেছিলেন যে বিহারের ভোটে, তখন যে ভোটের আগে যে এসআইআর হয়েছিল, সেই এসআইআরের মাধ্যমে কতজন রোহিঙ্গা চিহ্নিত হয়েছিল এবং তাদেরকে ফেরত পাঠানো হয়েছে কি না বাংলাদেশে, কিন্তু তখন ইলেকশন কমিশন কোনো জবাব দিতে পারেননি, তারা চুপ ছিলেন। তার মানে এটাই বোঝা গেল যে সেখানে বিহারে কোনো রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, এবার বাংলায়
যদি আমরা ফিরে আসি, এই রোহিঙ্গা খুঁজতে গিয়ে, রোহিঙ্গাদের বাদ দিতে গিয়ে বাংলায় কিন্তু মতুয়া ভোটারদের একটা বড় অংশ বাদ চলে গেছেন। এই মতুয়ারা কিন্তু হিন্দু, এরা কিন্তু মুসলমানও নয়, এরা কিন্তু রোহিঙ্গাও নয়। হ্যাঁ, এরা বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছিলেন। কেন বাধ্য হয়েছিলেন? কারণ বাংলাদেশে তারা অত্যাচারিত হয়েছিলেন বা তাদের সেখানকার আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি তাদের বাধ্য করেছিল বাংলায় চলে আসতে। সেটা কিন্তু বহু বছর আগে। তখনও কিন্তু এখানে বামফ্রন্টের শাসন ছিল বা পরবর্তীকালে এই বর্তমান তৃণমূল কংগ্রেসের শাসনে বহু মতুয়া এই দেশে এসছেন। কিন্তু যারা আজ থেকে 20 বছর 25 বছর আগে যে মতুয়ারা এসছেন, এবারের এসআইআরে দেখা গেল সেই সমস্ত মতুয়ারাও পর্যন্ত বাদ পড়েছেন। এবং বিজেপির যিনি কেন্দ্রীয় মন্ত্রী, ঠাকুরবাড়ির অন্যতম সদস্য শ্রীযুক্ত শান্তনু ঠাকুর মহাশয়, উনি মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন 1 লক্ষ মতুয়া বাদ গেলে বাদ যাবে, কিন্তু আমাদের 1 কোটি রোহিঙ্গা খুঁজে বার করতে হবে। হাস্যকর। সারা পৃথিবীতে 1 কোটি রোহিঙ্গাই যেখানে নেই, মানে তাদের মানে রোহিঙ্গাটা কয়েক লক্ষতে এসে সীমিত তাদের পপুলেশনটা, তো সেখানে 1 কোটি রোহিঙ্গা থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু তিনি বলে দিলেন যে বাংলায় নাকি 1 কোটি রোহিঙ্গা আছে। এখনও অবধি একটা রোহিঙ্গাও নির্বাচন কমিশন কিন্তু বার করতে পারেনি। কিন্তু এই রোহিঙ্গাদের বার করার চক্করে মতুয়ারা বাদ চলে গেলেন, হিন্দু ভোটাররা বাদ চলে গেলেন। আর সেখানে বিজেপি দাবি করেন যে তারা হিন্দুদের রক্ষাকর্তা, তারা হিন্দুদের রক্ষা করছেন। তাহলে যদি হিন্দুদেরই রক্ষা করবেন, তাহলে হিন্দুদের ভোটাধিকারের জন্য কেন আপনারা ইলেকশন কমিশনের সঙ্গে লড়াই করছেন না? কেন বলছেন না যে এই মতুয়ারা যারা বাদ গেছে তাদের ভোটাধিকার থাকতে হবে এবং তারা যাতে ভোট দিতে পারে? কিন্তু সেই জায়গাটাতে আওয়াজ তুলেছেন আমাদের জাতীয় কংগ্রেস, সেখানে আওয়াজ তুলেছেন আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সেখানে আওয়াজ তুলেছেন আমাদের প্রাক্তন লোকসভার সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী। আজকে তারা মতুয়াদের নিয়ে দিল্লি অবধি পর্যন্ত গেছেন। রাহুল গান্ধী নিজে মতুয়াদের ডেলিগেশনের সঙ্গে দেখা করেছেন এবং ইলেকশন কমিশনে সেই মর্মে আমাদের এআইসিসির তরফ থেকে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে। অর্থাৎ জয়ন্তদা, কোথাও আপনি বোঝাতে চাইছেন যে এই মতুয়া ভোট ব্যাংক সত্যি এবারের নির্বাচনে বিজেপিকে কতটা চিন্তায় রাখতে পারে। আমি একেবারে বাণীব্রতর কাছে সরাসরি এই প্রসঙ্গে চলে যাব। মতুয়া ভোট ব্যাংক নিয়ে, এবং যেখানে আমরা দেখেছি যখন থেকে এই এসআইআর প্রক্রিয়া শুরু হয় তাদের যে দুশ্চিন্তা, সেই ছবিটা সামনে এসছে এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু তাদেরও পাশে দাঁড়িয়েছে। একটা বিষয় জানতে চাইবো, যেখানে এবারে আপনারাও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় 230-এর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 226-এর প্রসঙ্গ তিনি তুলেছেন। রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের এরকম অভিযোগ একাধিকবার সামনে এসেছে, বেশ কিছু দুর্নীতির অভিযোগও তাঁরা করেন। আপনারা এবারে মানুষের কাছে ঠিক কিসের ভিত্তিতে যে ধরনের উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেগুলোকে সামনে নিয়ে আরও কি আগামী নির্বাচনের জয়লাভের পর আপনারা আসলে ঠিক কি বার্তা নিয়ে মানুষের কাছে যাবেন? তৃণমূলের সঙ্গে বিজেপির প্রথম এবং প্রধান ফারাক হচ্ছে, তৃণমূল যা বলে তৃণমূল মুখে সেটা করে, আর বিজেপি মুখে যা বলে কাজে সেটা করে না। আজকে তৃণমূল কংগ্রেস যখন 2021 সালে বিধানসভা নির্বাচন জিতেছিল, তৃণমূল কংগ্রেস কথা দিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার এবং দুয়ারে রেশনের, দুয়ারে সরকারের। আজকে 26 সালের বিধানসভা ভোটে যখন তৃণমূল কংগ্রেস যাচ্ছে, 2,20,00,000 মানুষকে আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আজকে দুয়ারে সরকার হচ্ছে, দুয়ারে রেশন হচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেস যে কথা দিয়েছিল মতুয়াদের প্রতি, আজকে প্রত্যেকটি জায়গায় মতুয়াদের পাশে, যাদের নাম বাদ গেছে তাদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। আর শান্তনু ঠাকুরের প্রসঙ্গ তুললেন, যিনি নিজে একজন মতুয়া হয়ে, মতুয়াদের প্রধান হয়ে, যিনি নিজে বলেছিলেন যে মতুয়া মহাসংঘের কার্ড থাকলেই সেটাই নাগরিকত্বের প্রমাণ। আজকে যখন এসআইআরে সেই মতুয়া মহাসংঘের কার্ড থাকা সত্ত্বেও সেই মানুষগুলোর যখন নাম বাদ যাচ্ছে, আজকে শান্তনু ঠাকুর কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছেন না। যাদের নাম মতুয়া মহাসংঘের নাম কার্ড যাদের আছে, যাদের নাম বাদ যাচ্ছে। বাণীব্রতর এই প্রশ্নের উত্তর নেব তুহিনাদির কাছ থেকে, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আবারও ফিরে আসছি বঙ্গযুদ্ধ 2026 নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর
আরো একবার স্বাগত জানাই। বঙ্গযুদ্ধ 2026 এই মুহূর্তে আমাদের স্টুডিওতে অতিথিরা রয়েছেন, আমাদের আলোচনা পর্ব চলছে, যাব আলোচনা। তবে তার আগে আরো একবার আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী এবং বিজেপি মুখপাত্র তুহিনা চৌধুরী। তুহিনা দি, আরো একবার স্বাগত জানাই আপনাকে। আমার ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বাণীব্রত চক্রবর্তী। বাণীব্রত, আপনাকেও স্বাগত জানাই আরো একবার। এবং আমার বাদিকে রয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়ন্ত কুমার রায়। জয়ন্তদা, আপনাকেও আরো একবার স্বাগত জানাই। জয়ন্তদা, আমি আপনার কাছে আসতে চাইবো যে বিষয়টা আমরা দেখলাম গত 72 ঘন্টার মধ্যে কমিশনের একাধিক পদক্ষেপ এবং অন্তত 11টা গুরুত্বপূর্ণ জেলায় 11 জন ডিএম এবং ডিইও তাদেরকে বদল করা হলো এবং জেলার যাবতীয় এই নির্বাচন যে পরিচালনা, অন্তত ভোটের সময় যেখানে এই ডিএমরা অর্থাৎ সেই দায়িত্বভারটা এই ডিইওদের ওপর বর্তায়, সেখানে নিঃসন্দেহে নির্বাচন কমিশনের এটা এখতিয়ারের মধ্যে পড়ে এবং সেই কারণে তাদের এই পদক্ষেপ। কিন্তু কোথাও গিয়ে যারা নতুন করে দায়িত্ব নেবেন তাদের পক্ষে কি এই নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করানোর ক্ষেত্রে কোথাও একটা সমস্যার সম্মুখীন তারা হতে পারেন? না, আমাদের মনে হয় না যে সেই অর্থে সমস্যার সম্মুখীন তারা হবেন, কারণ প্রত্যেকেই হচ্ছেন অভিজ্ঞ আইএএস আইপিএস অফিসার্স। তারা বাংলায় দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন, বিভিন্ন ক্যাপাসিটিতে তারা কাজ করছেন, বিভিন্ন দফতর তারা সামলাচ্ছেন। কেউ কেউ আপনার পূর্বতন জেলা শাসকের দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে কেউ পূর্বতন আপনার এসপি, জেলার এসপির দায়িত্ব পালন করেছেন। আর নির্বাচন কমিশন তো প্রত্যেকটা নির্বাচনের সময় যখন আপনার নির্বাচন ঘোষণা হয়ে যায় তখন তো নির্বাচন কমিশনের আওতাধীন তো পুরো প্রশাসন চলে যায়। তো নির্বাচন কমিশন কিন্তু এটা নতুন কিছু নয় যে তারা প্রশাসনিক স্তরে রদবদল করছেন। তারা রদবদল কিন্তু এর আগেও একাধিকবার করেছেন এবং বিভিন্ন সময় করেছেন। তবে এবার যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদল করা, যেটা কিন্তু অন্য সময় দেখা যায় না। মুখ্য সচিবকে তো কখনোই বদল করা হয়নি, বা স্বরাষ্ট্র সচিবকে হয়তো বদল করা হয়েছে একবার, বাট মুখ্য সচিব কিন্তু কখনো বদল করা হয়নি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে ভিন রাজ্যের নির্বাচনের দায়িত্বে। তাদেরকে বাংলাতেও অন্য কোনো দফতরে রাখার সুযোগও কিন্তু নির্বাচন কমিশন রাখছে না। তবে এই ক্ষেত্রে বলবো যে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় নির্বাচন কমিশনের কাছে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতায় এসেছিলেন তখন তিনি দাবি রেখেছিলেন যে সুষ্ঠু এবং ফেয়ার ইলেকশন। ফেয়ার ইলেকশনের অর্থ হচ্ছে যে সঠিক ভোটাধিকার প্রয়োগ, মানে যারা ভোটদাতা, যারা বাংলার বাসিন্দা, সঠিক অর্থে যারা বাংলার মানুষ, তাদের ভোটাধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয়। এবং ল অ্যান্ড অর্ডার, যে ল অ্যান্ড অর্ডারটা বাংলায় একটা প্রত্যেক নির্বাচনের প্রাক্কালে বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যায় এবং সারা ভারতবর্ষের নজর থাকে এই বাংলার নির্বাচনে কতগুলো মৃতদেহের মিছিল দেখবে। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে যে নির্বাচন কমিশন কিভাবে, তারা কত সেন্ট্রাল ফোর্স নামাবেন, কিভাবে তাদেরকে রুট মার্চ করাবেন, কিভাবে তাদেরকে মোবিলাইজেশন হবে, তার পুরো দায়িত্বটাই কিন্তু এই রাজ্যের যারা প্রশাসনিক কর্তাব্যক্তি তাদের মাধ্যমেই হবে। তো সেখানে এই আইএএস আর আইপিএস অফিসারদের গুরুত্ব অপরিসীম। তো সেখানে এবার দেখা যায় নির্বাচন কমিশন যে রদবদল করলেন, সেই রদবদলের মাধ্যমে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, ইলেকশনটা বাংলায় কিভাবে হয় আগামী দিনে। আমি একেবারে প্রশ্নের উত্তর নেব বাণীব্রত থেকে। প্রতি নির্বাচনে বাংলায় একটা অন্য ছবি দেখা যায়, বিরোধীদের অন্তত এরকম একটা অভিযোগ থাকে এবং আইন শৃঙ্খলা বরাবর প্রশ্নের মুখে পড়ে, এই প্রসঙ্গ তারা উত্থাপন করেন। কি বলবেন এবারে কতটা সুষ্ঠু নির্বাচন তাদের কথা মতন আমরা দেখতে পারি? বিজেপি পরিচালিত বা বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে পশ্চিমবঙ্গকে শিখতে হবে না কখনোই যে কী করে সুষ্ঠু আইন শৃঙ্খলা চালাতে হয়। কারণ আপনি যদি বিভিন্ন বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের চিত্র দেখেন, আপনি দেখবেন সেখানকার থেকে কেন্দ্রীয় সরকারের রিপোর্টই বলছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবস্থা কতটা ভালো। ফলে খুব স্বাভাবিকভাবেই আজকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কাজ করেছেন তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বললাম, বিজেপি তার নির্বাচন কমিশনকে বলে দিয়েছে যে আজকে যেভাবেই হোক পশ্চিমবঙ্গে একটা অচলাবস্থা তৈরি করতে হবে।
আজকে কেবলমাত্র মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব নয়, আজকে ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সিপি থেকে শুরু করে আগামী দিন নিশ্চয়ই থানার আইসিওসিরাও সমস্ত জায়গায় পরিবর্তিত হয়ে যাবেন, যেভাবে নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে। এবং স্বাভাবিকভাবেই আজকে যেই দায়িত্বপ্রাপ্ত অফিসাররা দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট জেলায় বা রাজ্যের বিভিন্ন অংশে কাজ করেছেন, আজকে তারা যেভাবে এলাকা চেনেন, আজকে অন্যান্য পোস্টিংয়ে থাকা অফিসার তাদের চিনতেই কিন্তু ভোট পর্বটা চলে যাবে। কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছিলেন যে এই অবস্থায় যদি কোনো বড় বিশৃঙ্খলা হয় বা দাঙ্গা হয়, তাহলে নির্বাচন কমিশনকে তার দায় নিতে হবে, কারণ নির্বাচন কমিশন প্রত্যেক সময়ই একটা অবিবেচকের মতো কাজ করছে। আজকে নির্বাচন কমিশন অবিবেচকের মতন কাজ করছে এবং যদি কোনো রকম ঝামেলা হয় তার দায় নির্বাচন কমিশনের। সত্যি মানে কিছু বলার নেই, আমার বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। তবে তৃণমূল কংগ্রেসের এহেন আচরণ, এহেন বক্তব্য আমরা একাধিকবার শুনেছি। উনি তো একজন মুখপাত্র, আমারই মতো, আমি যেরকম একজন দলীয় মুখপাত্র, ওনার দলের সুপ্রিমো যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে, তাদেরকে চ্যালেঞ্জ করছে, সেখানে আপনি বোধহয় খুব তুচ্ছ। আমি একটা কথা, আমি কতগুলো পরিসংখ্যান দিই। উনি একটু আগে বলছিলেন, বিজ্ঞাপনের আগে আমি ওনার বক্তব্যগুলো শুনছিলাম, যে উনি বলছিলেন যে বিজেপি শাসিত অন্যান্য রাজ্য, এমপিতে ক বছর রাজত্ব করছে বিজেপি, সেখানে যদি রাজত্বের মধ্যে কোথাও বিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে কোথাও কোনো সমস্যা থাকতো, তাহলে নিশ্চয়ই মানুষ ভোট দিতেন না, বা ভোট পরবর্তী সময় বা ভোটের সময় যে শান্তির বাতাবরণ সেখানে থাকে, পশ্চিমবঙ্গের মতো ভোটের আগে পরে ভোটের সময় এইভাবে দাঙ্গা হয় না, খুনোখুনি হয় না, বিরোধী দলের লোকেদের মরতে হয় না, ঘরছাড়া হতে হয় না, সেগুলো কিন্তু অন্যান্য রাজ্যে হয় না, কোথাও এরকম উদাহরণ নেই। তাহলে এইটা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? এবং উনি বলছেন যে এখানে যে আধিকারিকদের চেঞ্জ করা হচ্ছে, পুলিশি আধিকারিকদের চেঞ্জ করা হচ্ছে, ডিএম থেকে শুরু করে সমস্ত কিছু, সেইটা নিয়ে উনি প্রশ্ন তুলছেন। সেটা আমাদের কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। আর উনি বলছেন নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। নির্বাচন কমিশন কতটা দায় নেবে বা কতটা দায় তাদের ওপর বর্তায়, কতটা দায় তাদের নেওয়া উচিত, সেটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? তাহলে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি নির্বাচন কমিশনের দায় বা এখতিয়ার ঠিক করে দিতে থাকেন, তাহলে নির্বাচন কমিশনের স্বকীয়তা, স্বতন্ত্রতা সম্পর্কে বা সাংবিধানিক এই প্রশ্নই তো তারা তুলছে, স্বতন্ত্রতা নিয়ে, নিরপেক্ষতা নিয়ে। আমি একটু থামিয়ে তুহিনাদিকে একটা প্রশ্ন করি। তুহিনাদি যে উত্তরপ্রদেশের কথা বললেন, সেই উত্তরপ্রদেশে আমি একটা বলিনি, আপনি তো শুনেনি, একটা উত্তরপ্রদেশ নেওয়া সুনির্দিষ্ট প্রশ্ন আছে। আজকে একটা ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছিল, হাড়হিম করা ঘটনা। সেখানকার আইন শৃঙ্খলা সম্পর্কে একজন বাবা তার ছেলেকে যখন শেষকৃত্য সম্পন্ন করতে যাচ্ছে, আপনার উদ্দেশ্যে প্রশ্ন রয়েছে বাণীব্রত, শুনুন প্লিজ। 5 বারের প্রাক্তন সাংসদ আজকে পুলিশি প্রহরায় কয়েদি থাকা অবস্থায় বাবা এবং কাকা বিহারে আজকে তার ছেলের শেষকৃত্যে যখন যাচ্ছিল, অন্তত 15 থেকে 20 জন যখন গোল করে ঘিরে রেখেছে, সেই অবস্থায় দুষ্কৃতীরা যখন তাকে ফায়ার করলো, একটি পুলিশ কাউন্টার ফায়ার করেনি। কেবলমাত্র মুসলিম বলে আজকে সেখানে একটা গ্যাংস্টার এসে এইভাবে উত্তরপ্রদেশে পুলিশি প্রহরায় থাকা অবস্থায়, কয়েদি থাকা অবস্থায়, কাস্টোডিয়ান থাকা অবস্থায় আজকে ফায়ার করে মারলো। ভারতবর্ষের কোথাও কোনো রাজ্যে এ ঘটনা কখনো ঘটেনি। আজকে আপনি বিজেপির, আপনি একজন মুখপাত্র, আপনি বলছেন আদিবাসী রাষ্ট্রপতি, মানে আপনাকে বলতে হবে হিন্দু তুহিনা বা কাউকে বলতে হবে মুসলিম আসিফ। এই যে কালচারটা পশ্চিমবঙ্গে আপনারা তৈরি করেছেন না, এই কালচারটার জন্যেই আপনারা 50-এর নিচে নামবেন। আজকে জ্ঞানেশ কুমারকে যখন প্রশ্ন করা হয়েছিল যে রোহিঙ্গা কজন বাদ গেল আর কজন অনুপ্রবেশকারী বাংলাদেশি বাদ গেল, জ্ঞানেশ কুমার হাসলেন কিন্তু উত্তর দিতে পারলেন না। আজকে আমাদের যদি রোহিঙ্গা থাকে, অনুপ্রবেশকারী থাকে, তা নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করে দিচ্ছে না কেন? সমস্যা কোথায়? খুব প্রাসঙ্গিক প্রশ্ন তুলছে বাণীব্রত। তুহিনাদি, দেখুন, প্রথম কথা আমি বলি, আপনি বলছিলেন রেশন ফেশন দুর্নীতির কথা। আপনারা রেশন দুর্নীতির সঙ্গে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিককে প্রমাণ হয়েছে, প্রমাণ করেছে, প্রমাণ হয়েছে, ইডি বা সিবিআই প্রমাণ করতে পেরেছে। দাগি আসামিকে আপনারা প্রার্থী করবেন? দাগি আসামিকে আপনাদের অমিত শাহ 2 বছর জেল কেটেছিলেন গুজরাট মামলায়। গুজরাট হত্যা অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দাগি আসামি। স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন একজনকে যিনি ভারতবর্ষে 2 বছর জেল কেটেছেন ভারতবর্ষের আইনে।
যাকে আপনারা প্রার্থী আপনার করেছেন, দেশের উনি স্বরাষ্ট্রমন্ত্রী জেল জেল খাটা খাটেছেন। আসেনি। উনি জেল আপনার খাটেননি, দেশের উনি- স্বরাষ্ট্রমন্ত্রী উনি জেল জামিনে খাটা আছেন, আসেনি। জামিনে আছেন অমিত শাহ মানে জেল খাটা উনি আসেনি। অপরাধ প্রমাণ হননি। আপনার রাজ্যের বিরোধী দলনেতাকে আপনি হাত পেতে টাকা নিতে দেখা পশ্চিমবঙ্গে আর গেছে। 15 দিন পরে পরিস্থিতি আপনি হবে। অমিত শাহকে জেল খাটা আসেনি, আগে আপনি বলুন। আগে আপনি বলুন যে আপনার একটু দেশের শুনে নিন, বাড়ি বলতে একটু স্বরাষ্ট্রমন্ত্রী শুনে নিন। বলুন রেশন দুর্নীতির কি হলো? মমতা ব্যানার্জি নাকি প্রত্যেকটা প্রতিশ্রুতি আপনি বলছেন রাখেন, যদি রাখেন তাহলে 86 লক্ষর বেশি যুবতীকে কেন যুবসাথীর ওই বেকারত্বের ভাতা নিতে যেতে হচ্ছে? কেন তাদের বাবা মাকে দাঁড়াতে হচ্ছে? লজ্জায় তারা যেতে পারছে না। এইগুলো পিসিনাদি, এই আমাদের ভাতার সরকার- প্রসঙ্গ যখন আসলেন, অনুদানের প্রসঙ্গ যখন আসলো, তখন কিন্তু যে কোনো, সেটা কংগ্রেস শাসিত হোক, বিজেপি শাসিত হোক, প্রতিটি রাজ্যেই কিন্তু আমরা এই অনুদান, এই ডোল পলিটিক্স দেখে থাকি। সেটা শুধুমাত্র এমন নয় যে পশ্চিমবঙ্গ একটা ব্যতিক্রম রাজ্য এবং সেখানে এই ধরনের অনুদানের রাজনীতি আমরা দেখছি। দেখুন হ্যাঁ বলুন। দেখুন অনুদান বা ভাতার বিরোধী কিন্তু আমরা কোনো কথা বলছি না, ভাতা দিন, কিন্তু ভাতার সাথে সাথে কর্মসংস্থান কোথায়? নরেন্দ্র মোদী ভাতার দুটি সাথে চাকরি সাথে দেবে ভাতা বলেছিল, দিয়েছে? দিচ্ছেন বলে হঠাৎ নরেন্দ্র করে মোদী আপনারা দুটি চাকরি দেবে তৃণমূল বলেছিল, কংগ্রেস দিয়েছে? হঠাৎ করে ঠিক করে ফেললো 8 ঘন্টা আগে যখন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে তার 8 ঘন্টা আগে বলছে আমরা দিয়ে দেব আর দিলাম, দুটোর মধ্যে যে জমিন আর আসমান ফারাক। আর ওনারা জয়ন্তদা বলছেন অনেকক্ষণ চুপ রয়েছেন, আমি একটু জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, দেখুন, আমরা একটা কথা বলে আসছি, যাহাই 56 তাহাই নবান্ন। আজকে ইলেকশন ঘোষণার 55 মিনিট আগে দিয়ে ঘোষণা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, ঠিক তেমনি ইলেকশন ঘোষণার 24 ঘন্টা আগে ব্রিগেডে জনসভা করে ভারতের প্রধানমন্ত্রী 18,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করছেন পশ্চিমবাংলার জন্যে। তো এরা হঠাৎ করে এই নির্বাচনের আগে এসে কল্পতরু হয়ে যান কি করে? আর বাকি 5 বছর তো কল্পতরুর কোনো নিদর্শন পাওয়া যায় না, না কেন্দ্রের সরকারের কাছে না রাজ্যের সরকারের কাছে। এবার আসছে হচ্ছে এই ডোল পলিটিক্সে। তো এই যে 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, 1,500 টাকার যুবসাথী, হ্যাঁ, যেটা তৃণমূলের পরিচালিত রাজ্য সরকার যেটা দিচ্ছে, আর ওদিক থেকে আপনার বিজেপি সরকারের সেই 2014 থেকে আমরা শুনে আসছি প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকে গেল, তারপরে সেটা ঢুকলো না। 2 কোটি বেকারের চাকরি বছরে, সেখানে 2,000 চাকরিও হলো না। উল্টে আমরা দেখতে পেলাম সারা ভারতবর্ষ জুড়ে এই আফটার লকডাউন, মানে পোস্ট লকডাউন, 48 লক্ষ কোম্পানি রেজিস্টার অফ কোম্পানিজ থেকে তাদের নাম উইথড্র করে নিয়েছে, মানে তাদের ঝাপ বন্ধ হয়ে গেছে। তো এই 48 লক্ষ কোম্পানির যে ঝাপ বন্ধ হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, সেখানে কত বেকারের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। তো সেই বেকারের সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে, তাদের কর্মসংস্থানের জন্য কেন্দ্রের সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে? তার কোনো সদুত্তর কিন্তু আমরা কেন্দ্রের সরকারের কোনো দায়িত্ববান মন্ত্রীর কাছ থেকে বা তাদের কোনো প্রতিনিধির কাছ থেকে কখনো আমরা পাই না। কিন্তু সেখানে এই যুবদের জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, ভারতের আর্থসামাজিক ব্যবস্থাটাকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য আমাদের নেতা রাহুল গান্ধী সেই কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি, আর ওখানে নাগাল্যান্ড থেকে গুজরাটের কচ্ছ অবধি উনি 6,500 কিলোমিটার পদযাত্রা করেছিলেন। আজকে রাহুল গান্ধী বলেছেন যে ভারতবর্ষের প্রতিটি পরিবারকে বছরে 72,000 টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়ার প্রয়োজন আছে। তার কারণ আজকে ভারতবাসীর হাতে যদি নগদ অর্থ না থাকে তাহলে রোলিংটা হবে না, মার্কেট রোলিংটা হবে না। কারণ আজকে আমরা জানি এই বিজেপি সরকারের ভ্রান্ত অর্থনীতির দরুন আজকে ভারতবর্ষের বাজার থেকে অর্থ স্পিরিটের মতো উবে গেছে। আজকে মধ্যবিত্তের হাতে অর্থ নেই, আজকে মধ্যবিত্তরা হাহাকার করছে। তার মধ্যে আজকে বলুন তো, এই নির্বাচনের সময় আজকে বাংলার শুধু নয় সারা ভারতবর্ষের মধ্যবিত্তদের পেটে আগুন ধরিয়ে দিল, 60 টাকা সিলিন্ডার বাড়িয়ে দিল, 60 টাকা এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দিল। একেবারে নিম্নবিত্ত, মধ্যবিত্ত যাদের কিন্তু হেসেলে আগুন ধরে যায় যে গ্যাসের দাম খানিকটা বাড়লে সেখানে এক ধাক্কায় 60 টাকা, সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। আপনি প্রতিশ্রুতির প্রসঙ্গ উত্থাপন করলেন, আমি একটু আপনার থেকে জানতে চাইবো উত্তরবঙ্গ, সেটা বিজেপির একটা শক্ত ঘাঁটি। যদি আমরা
চা বাগানের ছবিগুলো দেখি, সত্যি কতটা প্রতিশ্রুতি সেখানে পালন করেছেন আপনারা, এই প্রশ্ন তো ওঠে। প্রথমত উনি একের পর এক প্রশ্ন করেছেন যেগুলো হয়তো সব জানি না সময় পাবো কিনা উত্তর দেওয়ার। একদম সংক্ষেপে বলি। উনি বলছেন, হ্যাঁ বলুন তুহিনাদি, বলছেন প্রত্যেকটা যে- প্রশ্নের উত্তরই আপনি সংক্ষেপে হ্যাঁ। বলতে পারেন, বলুন। হ্যাঁ আমি বলছি, আমার বক্তব্য হচ্ছে যে উনি বলছেন যে 8 ঘন্টা আগে মমতা ব্যানার্জির যে ঘোষণা দিয়ে নিয়ে তার সঙ্গে উনি মোদিজির ব্রিগেডে 18,000 কোটি টাকার ঘোষণার যে তুলনাটা করলেন, প্রথমত মোদিজিকে বা বিজেপিকে কেন মানুষ ভোট দেবে তার জন্য আমাদের যে আবেদন এবং নিবেদন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটা তো আমাদেরকে পশ্চিমবঙ্গবাসীকে বোঝাতে হবে যে আমরা এলে আমরা কি কি করার পরিকল্পনা নিয়েছি। আমরা সেই পরিকল্পনাটা রাজ্যবাসীর সামনে স্বয়ং নরেন্দ্র মোদীজি এসছেন, তো তিনি ওনার মুখ থেকে যদি না ব্যক্ত করেন, ওনার মুখ থেকে ব্যক্ত হওয়া জিনিসটার বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায় এবং দায়িত্ব ভারতীয় জনতা পার্টির ওপর ন্যস্ত আছে। বেশ। তাই সেদিনকের এই ঘোষণা আছে। দ্বিতীয়ত উনি বলছেন যে এই রাজ্যে নাকি ওনার বক্তব্য কিন্তু এটাকেই টার্গেট করছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে যা করছে উনি বলছেন ঠিক করছেন, এবং উনি বলছেন রাহুল গান্ধী পদযাত্রা করেছেন কত লক্ষ কিলোমিটার। পদযাত্রা করে কি কর্মসংস্থান হবে? পদযাত্রা করে কি শিল্প সংস্থান হবে? পদযাত্রা করে কি ওনারা আবার এই গোটা ভারতবর্ষের মুখ্য মুখ্য জায়গায় বা বেশি একদমই তুহিনাদি, সেই জায়গা থেকেই আপনার কাছে প্রশ্নটা রাখলাম। উত্তরবঙ্গ তো আপনাদের শক্ত ঘাঁটি, কেন সেখানে আমরা সেই অর্থে উন্নয়ন দেখলাম না চা শ্রমিকদের ক্ষেত্রে? তার কারণ তো একটাই, তার কারণ মমতা ব্যানার্জির বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কেন্দ্রীয় প্রকল্পকে আসতে বাধা দিয়েছে, সেইভাবেই কেন্দ্রীয় প্রকল্প বা কেন্দ্রীয় সুবিধা বা কেন্দ্রীয় যোজনা যাই বলুন না কেন নিচু স্তর অব্দি উনি আসতে দেননি। বা উনি যদিও বা কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে আবাস যোজনার মতো কিছু জিনিস যদিও বা আমাদের রাজ্য অব্দি পৌঁছেছে, কিন্তু সেটা আর যাদের কাছে পৌঁছানোর নিচের তলায় যাওয়ার কথা ছিল সেটা ওনার নেতা মন্ত্রীদের হাত দিয়ে, ওনার ক্যাডার, ওনার নেতৃত্বের হাত দিয়েই বা কারণ ওনার মদতে সেটা আর নিচের তলা অব্দি পৌঁছাতে পারেনি। এর ব্যর্থতা রাজ্য সরকারের। আপনার এই আচ্ছা, প্রশ্নের উত্তর নেব। টি বোর্ডটা কি রাজ্য সরকার দ্বারা পরিচালিত না কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত? টি বোর্ডের মাধ্যমে আজকে তো চায়ের বাজারটা নিয়ন্ত্রিত হয়। আজকে টি বোর্ড যদি কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন হয়, সেক্ষেত্রে আপনাদের যারা বারবার ধরে নির্বাচিত করছেন, আপনাদের সাংসদ, আপনাদের বিধায়ক চা বাগান অঞ্চলে, তাহলে চা বাগানের শ্রমিকদের এই দুর্দশা কেন? আজকে এই প্রশ্ন থাকবে। 2026 নির্বাচনে বিজেপি জিতছে, তৃণমূল হারছে, নিশ্চয়ই সেটা তো আমরা 4 তারিখে দেখতে না, পাচ্ছি। সেটা তো আপনাদের প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী সবসময় পরিকল্পনা উনি ব্যক্ত করেন, পরিকল্পনা উনি ঘোষণা করেন, তারপর নির্বাচন যখন মিটে যায় তখন তার সরকারের গৃহমন্ত্রী বলেন ও তো সব জুমলা থা, 15 লাখ রুপিয়া सबका अकाउंट पे आना जो बोला था वो जुमला था। तो भारतीय जनता पार्टी तो आज ভারতীয় জুমলা পার্টি পর্যবসিত হয়েছে। আপনি পদযাত্রা, রাহুল গান্ধীর পদযাত্রার প্রসঙ্গে বললেন, সত্যি সেভাবে কর্মসংস্থান আসবে কিনা? আমরা কিন্তু আপনাদেরও একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মধ্যে পরিবর্তন যাত্রা দেখেছি, তাহলে সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়ায়। আমি চলে যাব এই সমস্ত প্রশ্নের উত্তর নেব বাণীব্রত থেকে। বাণীব্রত প্লিজ। না, তুহিনাদি প্রচণ্ড বেকারত্ব এবং ভাতা নিয়ে চিন্তিত। আমি ওনাকে একটাই অনুরোধ করব, ওনার দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনি কোন জাত বিলং করছেন সেটা উনি বলেননি, এর জন্য ওনাকে ধন্যবাদ। তা উনি যদি 2 কোটি চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যদি পূরণ করেন, আমার মনে হয় রাজ্য সরকারের সুবিধা হবে। তা উনি যদি সে কাজগুলো করেন আমার মনে হয় ভালো হবে। আর 26 সালে নিশ্চয়ই আপনি জিতবেন, তার আগে সব বুথে এজেন্ট দিন স্থানীয় লোকেদের। নির্বাচন কমিশন একটা নিয়ম করছে, যে আগে আমরা দেখতাম যে যে বুথের ভোটার সে বুথে এজেন্ট হতে পারত। এখন নিয়ম করে দিয়েছে যে যারা বিধানসভার বাসিন্দা হলেই যে কোনো বুথে এজেন্ট হতে পারে। আমার এরকম এজেন্ট হয়ে লাভ কি? আমার যদি বাড়ি হয় হাজরায়, আমার এজেন্ট হয়ে লাভ কি? আমি যদি চলে যাই নারকেল বাগানে। এই ধরনের তখন এরকম বিভিন্ন বিষয় দেখা যায়। আপনারা একটা সাংসদ আপনি বাংলায় দেখাতে পারবেন না যিনি বাংলার কোনো বিষয় নিয়ে সংসদে তুলেছেন। আপনি বাংলার একটা কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে দেখাতে পারবেন না
যাকে আপনার কেন্দ্রীয় সরকার বাংলা থেকে ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রিত্ব দিয়েছে, আপনি একটা কোনো কেন্দ্রীয় সরকারের প্রকল্প আপনি দেখাতে পারবেন না যেটা সরাসরি একটা বাংলার মানুষের জন্য কাজে আসতে পারে। আজকে যে 14 সাল থেকে মোদিবাবুর সরকার চলছে, আজকে 14 থেকে 26 আমরা বাংলা থেকে একটা ক্যাবিনেট মন্ত্রী পাইনি। সুতরাং এতেই বোঝা যায় যে আপনাদের সরকার, এটা আপনার দোষ নেই, কারণ আপনিও তো বাংলারই মানুষ, এটা আপনিও বঞ্চিতই, আপনার কেন্দ্রীয় সরকারের দ্বারাই আপনিও বঞ্চিত। সেটার জন্য আপনার জন্য আমার একটা সহানুভূতি নিশ্চয়ই আছে। হ্যাঁ, আগে এটা ঠিক করতে হবে যে এই দিল্লির সরকার বাংলার প্রতি কোন মনোভাব পোষণ করবে। সত্যি তুহিনাদি, বাংলার মানুষের এটা একটা বড় প্রশ্ন তারা বিভিন্ন সময় রাখেন, এবং শাসক দল থেকে শুরু করে বাম এবং কংগ্রেস প্রত্যেকেরই এই অভিযোগ থাকে যে বাংলা কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে। আপনারা বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে এত কিছু ভাবছেন, দাবি করছেন যে বাংলার মানুষ এবারে পরিবর্তন চাইছেন, কিন্তু সেই বাংলার মানুষকেই তো আপনারা বঞ্চনার মুখে ঠেলে দিচ্ছেন। এই অভিযোগও তো বাংলার মানুষই করছেন। দেখুন, বাংলার মানুষ করছে কিনা আমি জানি না, তবে বাংলার মানুষ চাইছে 2026-এ বিজেপি এই রাজ্যে আসুক, শাসনভার নিক, এবং বাংলার মানুষ বঞ্চিত কেন্দ্রীয় সরকারের দ্বারা নয়, বাংলার একাংশ নয় বহুলাংশ বঞ্চিত, যারা তৃণমূল করে না বা যারা তৃণমূলের সমর্থক নয়, তারা ছাড়া বাকি সব মানুষই এ রাজ্যে বঞ্চিত। কিরকম ভাবে আমি নিজে অভিজ্ঞতা জানি, এবং প্রচুর মানুষ, আপনারা যদি গ্রাউন্ড লেভেলে যান, আপনারা সেখানে গিয়ে দেখুন, কোভিডের সময় কোভিড লাইনে দাঁড়িয়েছে, সকাল থেকে দাঁড়িয়ে আছে ভোরবেলা থেকে, কিন্তু সে তৃণমূল করে না বা তৃণমূলের সমর্থক নয় বলে তার মোটামুটি প্রচার আছে, সে একদম সর্বজন বিদিত যে সে কোনোভাবে তৃণমূল করে না বা তৃণমূলকে ভোট দেয় না, সেই জন্য তাকে লাইন দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। তো এই রাজ্যের মানুষ আদিবাসী, বারবার আদিবাসী কেন প্রসঙ্গ তুলছি, সাঁওতাল প্রসঙ্গ কেন তুলছি, কারণ আদিবাসী বলে সম্বোধন করছেন, আপনার সমস্যাটা সেই জায়গায়। এই রাজ্যের মানুষ আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত হচ্ছে কেন? তুহিনাদি, এই যে প্রকল্পগুলোর সুবিধা, সেটা তো শুধুমাত্র এমন নয় যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছেন সেই মানুষগুলো পাচ্ছেন, বা কংগ্রেস বা সিপিএম এর, এমন তো নয়। বিজেপির যারা সমর্থকরা রয়েছেন, অর্থাৎ গোটা বাংলার মানুষের স্বার্থেই তো এই ধরনের যে প্রকল্প, এবং সেই ছবিও আমরা দেখেছি যখনই এই মানে বিভিন্ন রকম যে উন্নয়নমূলক প্রকল্প যখন হয়, সেই সময় যে দীর্ঘ লাইন, যে পরিসংখ্যান সামনে আসে, সেটা কিন্তু সেই কথাই বলে। দেখুন, একটা কথা আমি বলবো, উনি যেটা বলছিলেন এবং আপনারও প্রশ্নের উত্তর, সংসদীয় ব্যবস্থা, সংসদীয় যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা আমাদের এখানে আছে, সেটা তো রাজ্যের মাধ্যমে আসবে। তো রাজ্য যখন পাচ্ছে, রাজ্য যদি নিচে তলা অব্দি না নিয়ে যায়, যাদের পাওয়ার কথা তাদের অব্দি পৌঁছে না দেয় সেই জিনিস, 1,96,00,00,000 টাকা আমরা বাংলা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাই। কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বাংলার বিভিন্ন প্রাপ্য টাকা আটকে রেখেছে বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য। সমস্যাটা এইখানে, আজকে রাজ্য সরকার তার সীমিত সামর্থ্যেও যে 2,20,00,000 মানুষের হাতে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিচ্ছে, বা আপনার সংখ্যা অনুযায়ী 87 লক্ষ মানুষের হাতে যুবসাথীর টাকা তুলে দিচ্ছে, সেটা কিন্তু তার মধ্যে আপনাদের দলের সদস্যরাও আছে, আপনাদের দলের ভোটাররাও আছে, সবথেকে বড় কথা বাংলার মানুষ রয়েছেন, সেটা একেবারে কোনো রাজনৈতিক দল নির্বিশেষে। দেখুন, সত্যি কথা বলতে কি আমি জাস্ট এক মিনিট আমি একটু বলে নিই। আজকে এই কেন্দ্রের বিজেপি সরকার, না কেন্দ্রের বিজেপি সরকার আর এই রাজ্যের তৃণমূল সরকার, এরা দুজনেই কিন্তু বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে এই কেন্দ্রের বিজেপি সরকার সেই নোটবন্দির সময় আমরা দেখেছিলাম পুরো সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারতবাসীকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। নরেন্দ্র মোদী, সেই সময় নরেন্দ্র মোদী বলেছিলেন, ঘোষণা করেছিলেন, আমাকে মাত্র 50 দিন সময় দিন, 50 দিনের মধ্যে আমি সন্ত্রাসবাদকে খতম করে দেব, কালো টাকা ভারতবর্ষে আসার পথ বন্ধ করে দেব, আর এই 50 দিনের মধ্যে আমি যদি না পারি, আমাকে রাস্তার চৌমাথায় যেখানে দাঁড় করিয়ে দেবেন, আমি সেখানে দাঁড়িয়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। করোনার সময় চলে আসুন, রাহুল গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে, লোকসভায় দাঁড়িয়ে বারংবার কেন্দ্র সরকারকে বলেছেন যে এটা একটা মহামারীর আকার ধারণ করতে চলেছে, আপনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। প্রথম লকডাউনের পর দ্বিতীয় লকডাউনটা একটা ডিজাস্টার ছিল, সারা ভারতবর্ষ জুড়ে, সারা বাংলা জুড়ে সবথেকে বেশি সংখ্যক প্রাণহানি ঘটেছিল সেকেন্ড লকডাউনে। তখন উনি কি বললেন, 18 দিন আমাকে সময় দিন,
ভারতের প্রধানমন্ত্রী বলছেন 18 দিনের মধ্যে মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল, করোনা বিদায় নেবে। তারপরে আমরা কি দেখলাম, ভারতবাসীদের হাতে উনি থালা আর চামচ ধরিয়ে দিলেন, থালা বাজাতে বললেন, থালা বাজিয়ে নাকি করোনা চলে যাবে। আপনি থালা চামচের প্রসঙ্গ তুললেন, এখনই ধর্ণা মঞ্চ থেকে সেখানে কিন্তু তৃণমূল সুপ্রিমো তথা তৃণমূল নেতৃত্বদের সেই প্রসঙ্গ তুলবে। জয়ন্তদার সময় একদম সংক্ষিপ্ত, অনুষ্ঠান শেষ করতে হবে। জয়ন্তদার সময় একদম সংক্ষিপ্ত প্লিজ। তুহিনাদির সময় একদম সংক্ষিপ্ত, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সবথেকে বড় কথা, প্রতিশ্রুতি আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দলই দেন, কিন্তু কোথাও গিয়ে বঞ্চিত কিন্তু বারবার সেই মানুষরা হন যারা কিন্তু এই ভোট বাক্সে আপনাদের পথ প্রশস্ত করে। এবং সবথেকে বড় কথা, বাংলার মানুষ যে বঞ্চিত হচ্ছে সেটা নতুন করে উঠে আসছে না। গত কয়েক বছর ধরে যে পরিসংখ্যান সামনে এসেছে, একাধিকবার রাজ্যের শাসক দলের তরফ থেকে কিন্তু সরব হয়েছে, কিন্তু তারপরেও বাংলার মানুষের সেই সুরাহার দিকে কিন্তু কেন্দ্রীয় সরকার ভেবে দেখেননি। আপনারা প্রত্যেকেই দাবি রাখছেন যে অন্তত 2026-এ আপনারা আসতে চলেছেন। বিজেপি পরিবর্তনের স্বপ্ন দেখছে, কংগ্রেস স্বপ্ন দেখছে যে তারা একটা প্রাসঙ্গিক ভূমিকা গ্রহণ করবে এবং তৃণমূল কংগ্রেস আবারও তাদের শাসন ভার নিয়েই কিন্তু 26-এ আসতে চলেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা দিয়ে শুরু করলাম, যে ভোটারদের ভবিষ্যৎ এখনো পর্যন্ত অনিশ্চিত হয়ে রয়েছে, ঝুলে রয়েছে, তাদের কথা কারা ভাবছে বা তাদের ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে, সেই প্রশ্নের উত্তরের দিকে নজর তো আমাদের থাকবেই। তবে আজকে বঙ্গযুদ্ধ 2026 এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের অনেক ধন্যবাদ। আবারও আগামীকাল দেখা হচ্ছে বঙ্গযুদ্ধ 2026-এ ঠিক সন্ধ্যে 7টায়।